আরে বাহ, কি সুন্দর দুটো কলা গাছের চারা। পাতাগুলো কি সুন্দর রঙিন, একদম ফুল গাছের মতো। আমার এই চারা দুটো ভীষণ পছন্দ হয়েছে। আমি এই চারা দুটোকে বাড়ি নিয়ে গিয়ে রোপণ করব। এ কথা বলে সুস্মিতা কলা গাছের চারা দুটো নিয়ে বাড়ি চলে যায় আর বারান্দায় বাজারের ব্যাগ আর চারা দুটো রাখে। কোদালটা নিয়ে এসে কলা গাছের চারা দুটো জানালার পাশে রোপণ করি, তবে ঘরে থেকে উঠতে বসতে আমি চারা দুটো দেখতে পারবো। জানালা দিয়ে সব সময় কলা গাছ দুটোর খেয়াল রাখতে পারবো। এ কথা বলে সুস্মিতা কোদাল আর কলা গাছের চারা দুটো নিয়ে জানালার কাছে যায় আর ঠিক জানালার পাশে কোদাল দিয়ে মাটি খুঁড়ে কলা গাছের চারা দুটো রোপণ করে। তাতে জল দেয় আর কলা গাছের চারা দুটোর পরিচর্যা করতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিনের মধ্যে চারা গাছ দুটো বড় কলা গাছে পরিণত হয়। এদিকে সুস্মিতা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। বেচারা রমেশ ছোট্ট বাচ্চাকে নিয়ে কি করবে কিছুই ভেবে পারে না। ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে অনবরত কেঁদেই চলেছে। সৃষ্টিকর্তা, তুমি আমার সাথে এটা কি করলে? মেয়েকে জন্ম দিতেই মা চলে গেল। এই মা হারা মেয়েটাকে আমি কি করে বড় করব? সুস্মিতা, তুমি কেন চলে গেলে আমাদের বাবা মেয়েকে রেখে? ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রমেশ যখন দিশেহারা, তখন বাচ্চাটির কান্না রমেশ কিছুতেই থামাতে পারছে না। বাচ্চাটা অনবরত কেঁদেই চলেছে। কাঁদে না মা আমার, কাঁদে না। মেয়ে তো কিছুতেই কান্না থামাচ্ছে না। এই বাচ্চাকে সামলানোর ক্ষমতা আমার নেই। কালই আমি দিদিকে এই বাড়িতে নিয়ে আসবো। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। পরের দিন রমেশ তার বড় বোন রমলাকে নিয়ে আসে। দিদি, তুই তো বিধবা, স্বামীর ভিটেতে তুই একাই থাকিস, তাই তোকে নিয়ে এলাম। আজ থেকে আমার এই মেয়েটাকে দেখভাল তুই করবি আর আমার বাড়িতেই থাকবি। এখানে তোর খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। ভরসা তোর উপর আছে ভাই, তবে তোর মেয়েটা দেখতে কিন্তু ভারী মিষ্টি। আমি তোর মেয়েকে অনেক আদর যত্নে বড় করব। এরপর থেকে রমেশ ও তার বোন মিলে ছোট্ট মেয়ে নিপাকে বড় করতে থাকে। দেখতে দেখতে কেটে যায় 7 বছর। মা নিপা, আজ এত বেলা অবধি তুই পুতুল নিয়ে খেলছিস যে? আজ তুই স্কুলে যাবি না? বাবা, বাবা, আজ তো আমার স্কুল বন্ধ গো। আজ তো শুক্রবার, তোমার মনে নেই? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তবে তুই খেলা কর, আমি মাঠে কাজ করতে যাই। এ কথা বলে রমেশ মাঠে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। এত বৃষ্টিতে বাজ পড়ে রমেশ সেখানেই মারা যায়। বাবা, 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 এটা তুমি কি করলে? ও বাবা, মায়ের মতো তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা। বাবা, ও বাবা। চলে তো যাবে, তুই তো অলক্ষী, তাই তো জন্মের সময় তুই তোর মায়ের মাথা খেয়েছিস, আজ আবার বাপের মাথা খেলি। তুই অলক্ষী মেয়ে জন্ম নিয়েছিস দেখে আজ আমার ভাইটা মারা গেল। এসব তুমি কি বলছো পিসিমা? জন্ম মৃত্যু তো সবই উপরওয়ালার হাতে, তাই না? সৃষ্টিকর্তাই আমার বাবা মাকে তুলে নিয়েছে, আমার কাছ থেকে তুলে নিয়েছে আর আমাকে বানিয়েছে এতিম। এতে আমার কি দোষ বলো? আমি কি করেছি? হয়েছে, আর বড় বড় কথা বলিস না। তুই যে কত বড় অলক্ষী সেটা আমি বুঝতে পেরেছি। আমি আর তোর সঙ্গে থাকবো না। তোর মতন অলক্ষী মেয়ের সঙ্গে থাকলে আমিও হঠাৎ করে মরে যাব। ও পিসিমা, ও পিসিমা, আমার ছেড়ে যেও না। আমার মতো একটা এতিম কন্যাকে এভাবে ফেলে রেখে যেও না পিসিমা। আমি যে ভীষণ অসহায় হয়েছি গো, আমাকে ফেলে চলে যেও না। নিপারে সব কাকুতি মিনতি তোয়াক্কা না করে রমলা চলে যায় আর ছোট্ট নিপা ভীষণ একা হয়ে যায়। এভাবেই কষ্টে নিপার দিনগুলো কাটছিল। নিপা প্রায় সময় জানালার পাশে কলা গাছের দিকে তাকিয়ে কান্না করত। এভাবে আর কতদিন কাটবে গো নিপা? তুমি আর কাঁদলে যে
তোমার বাবা মা আর ফিরে আসবে না। কে কে কথা বলছো? কে কথা বলছে এখানে? আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমরা আমরা কথা বলছি গো। আমরা দুই কলা গাছ। একদিন তোমার মা আমাদের রাস্তা থেকে তুলে এনে এখানে রোপণ করেছিল। আমাদের পরিচর্যা করে আমাদের বড় করে তুলেছে। তাই আজ তোমার দুঃখে প্রকৃতি মাতা আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। তবে ভালোই হলো, এই একাকিত্বের সময়ে কথা বলার মতো দুটো কলা গাছ তো পেলাম। এখন থেকে না আমার একাকিত্বের সময়ে আমি তোমাদের সাথে গল্প করব, ঠিক আছে? এরপর থেকেই দুই কলা গাছ নিপার ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। একদিন হঠাৎ করে নিপার পিসি রমলা আবার ফিরে আসে। পিসিমা, ও পিসিমা, তুমি তুমি সত্যি ফিরে এসেছো? আমি স্বপ্ন দেখছি না তো? না রে মা, তুই কোনো স্বপ্ন দেখছিস না। আমি সত্যি ফিরে এসেছি। আসলে তোকে কোলে পিঠে করে বড় করেছি তো, তাই তোর মায়া কাটাতে পারিনি রে। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি তোর সঙ্গেই থাকবো। নিপা, মা নিপা, একটাবার উঠেই দেখ। এই দেখ মা, আমি তোর জন্য মজার মজার নাস্তা বানিয়েছি। আসলেই তো এই সব খাবার আমার খুব পছন্দের। তুমি খাবারগুলো রেখে যাও, আমি হাত মুখ ধুয়ে খাবারগুলো খেয়ে নিচ্ছি। রমলা সেখান থেকে চলে যায়। নিপা হাত মুখ ধুয়ে এসে জানালার কাছে বসে খাবার খায়। নিপা, তুমি এভাবে রাক্ষসীর মতো করে খাবার খাচ্ছ কেন বলো তো? আরে বোকা, এই সবজি আমার পছন্দের খাবার। তাও আবার পিসিমা বানিয়েছে, তাই তো আমি গপ গপ করে খাচ্ছি। খেতে তো খুব মজা। পছন্দের খাবার তাড়াতাড়ি খেতে হয়, বুঝলে? সে না হয় বুঝলাম, কিন্তু নিপা, তুমি ওই মহিলার থেকে দূরে থেকো কেমন? ওনাকে আমাদের ভালো ঠেকছে না। তোমরা যে কি বলো না কলাগা, কদিন তোমরা আমার পিসিকে দেখো, তারপর বুঝতে পারবে। পিসিমা তো খুব ভালো। তবে এসব কথা থাক এখন, আমার যে আবার স্কুলে যেতে হবে গো। অনেক গল্প হয়েছে। এরপর নিপা স্কুলে চলে যায়। রমলা ছোট্ট একটা মাটির পুতুল নিয়ে নিপার বিছানার কাছে যায়। যাক, নিপা তাহলে আমাকে বিশ্বাস করে ফেলিস। এবার যা করার এই কালো পুতুলটাই করবে। এবার এই পুতুলটা নিপার বালিশের নিচে রাখলে কিল্লে খতম। আর নিপা তো এখন স্কুলে, এটাই উত্তম সময়। এরপর রমলা পুতুলটা বালিশের নিচে রাখে। আর কলা গাছ দুটো এসব দেখতে পায়। এরপর দিন পেরিয়ে রাত হয়ে যায়। এই তো নিপা, তুমি চলে এসেছো। আসলে আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে যে একটা জরুরি কথা বলার ছিল। আজ আমি বড্ড ক্লান্ত গো। আজ আমি তোমাদের কোনো কথাই শুনতে পারবো না। আগে ঘুমাই, কাল তোমাদের কথা শুনবো। কালকে অনেক গল্প করব, আজকে সময় নেই। কি ব্যাপার নিপা, আজকে ঘুম থেকে উঠবি না? কত বেলা হয়েছে, আজকে স্কুলে যাবি না? পিসিমা, ও পিসিমা, আজ না মাথাটা কেমন ধরেছে, মাথাটা ঘুরছে, শরীরেও বড্ড ব্যথা। বিছানা থেকেও উঠতে পারছি না, কথা বলতেও কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সে তো পারবেই না, কারণ তোমার পিসি যে তোমার এই হাল করেছে। কাল তোমাকে এটা বলার জন্যই চেষ্টা করেছিলাম, তুমি আমাদের কথা শুনলে না। তবে এবার কলা গাছের তরফ নড়েছে। আমি ভালো করেই জানতাম এই ইতিম কন্যার ক্ষতি করলে তোরা চুপ থাকতে পারবি না। তুই এসব কথা কেন বলছিস বলতো? আর বলতো তুই কে, আর তুই এখানে কেন এসেছিস? আমি হলাম ডাইনি, আর তোদের প্রকৃতি মাতা আমার শক্তি কেড়ে নিয়ে আমাকে অকেজো বানিয়ে রেখেছে। তারপর অনেক খোঁজাখুঁজি করে আমি তো এই এতিম কন্যা আর দুই কলা গাছের সন্ধান পাই। আর তাই তো আমি আমার শক্তি পেতে রূপ বদল করে এখানে এসেছি। আমি খুব ভালো করেই জানি দুই কলা গাছ তোরা প্রকৃতি মাতার সৃষ্টি, আর তোদের জাদু শক্তিও আছে। তাই ভালোই ভালোই তোরা আমার শক্তি ফিরিয়ে দে, নয়তো এই মেয়ের জীবন সংকট হবে। না না ডাইনি, এই কাজ তুই করিস না। আমরা নিশ্চয়ই তোর শক্তি ফেরাবো। তার আগে নিপা, তুমি উঠে বসো, আর তোমার বালিশের নিচে একটা মাটির পুতুল আছে, সেটা বের করো। এইটা তোরা কি করছিস?
এটা তুই এক্ষুনি দেখতে পারবি। নিপা, নিপা, তুমি তাড়াতাড়ি পুতুলটা বের করো। ফেলে দাও বলছি ওই পুতুল ভাঙলেই যে ডাইনি মারা যাবে। এরপর নিপা অনেক কষ্টে ওই মাটির পুতুলটা ফেলে দেয়, আর পুতুলটা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। আর অবাক কাণ্ড, পুতুল ভাঙার সাথে সাথে ডাইনি ভস্ম হয়ে যায়। যাক বাবা, ডাইনি শেষ। আমি ভালো করেই জানতাম পুতুলে ডাইনির প্রাণ ভোমরা আছে। সত্যি চোখের সামনে যা ঘটলো তা অবিশ্বাস্য। তোমরা ছেলে বলেই হয়তো আজ আমি বেঁচে গেলাম। ওই কলা গাছ, তোমাদের অনেক ধন্যবাদ। নিপার কথা শেষ হতে না হতেই প্রকৃতি মাতা প্রকট হয়। তোমরা তিনজন যেভাবে ডাইনিকে কৌশলে ভস্ম করলে তা দেখে আমি স্বয়ং প্রকৃতি মাতাও অবাক হয়ে প্রকট হলাম। সত্যি তোমরা বাহবা পাওয়ার যোগ্য। আর নিপা, তোর মা খুবই প্রকৃতি প্রেমী ছিল, তাই তোর মাকে আমি কৌশলে এই 2 কলা গাছ উপহার দিয়েছিলাম। আর তোর মা গর্ভবতী হওয়া অবস্থাতেও পরিচর্যা করে 2 কলা গাছকে বড় করে তুলেছে। তাই এই কলা গাছ দুটো চিরকাল তোর সুখ দুঃখের সাথী হয়ে থাকবে বাছা। এসব বলে প্রকৃতি মাতাও অদৃশ্য হয়ে যায়। দেশে হালুক নামে এক রাজা বাস করত। সে যেমনই সুদর্শন ছিল তেমনি প্রতাপশালী ছিল। তার ক্ষমতাও অনেক বেশি ছিল, যে কারণে আশেপাশে অন্যান্য দেশের রাজারাও তাকে অনেক ভয় করত। কিন্তু রাজার এত কিছু থাকার পরেও তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কেননা তার কোনো সন্তান ছিল না। একদিন রাজা এটা ভাবতে ভাবতে উদাস হয়ে বারান্দায় বসেছিলেন। এমন সময় রাজাকে চিন্তিত দেখে তার স্ত্রী এগিয়ে আসে। আপনি ঠিক আছেন তো মহারাজ? না, আমি ঠিক নেই। আমার এত ক্ষমতা, এত প্রভাব, এত ধন সম্পদ, কিন্তু আমার কোনো উত্তরসূরি নেই। আমি মরে গেলে কে দেখবে আমার এই রাজ্য? কি হবে এই ধন সম্পদ দিয়ে? রানী খুবই মর্মাহত হয়ে রাজার কথা শোনে। রানীও মনে প্রাণে একটি সন্তান চাইতেন, কিন্তু তাদের চাওয়া পূরণ হলো না। একদিন রানী পুকুর পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় পুকুর থেকে অদ্ভুত একটি মাছ উঠলো। আরে, এ মাছটি দেখতে তো বেশ অদ্ভুত। আমি তো এর নামও জানি না, খেতে কেমন লাগবে কে জানে। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তোমার ইচ্ছে পূরণ করব। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কেননা আমি কোনো সাধারণ মাছ নই, মায়াবী মাছ আমি। মাছকে কথা বলতে দেখে রানী খুব অবাক হলেও মাছের সাথে কথা বলতে থাকে। সত্যি তুমি এটা করতে পারবে? যদি তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে আজীবনের জন্য শান্তির জীবন উপহার দেব। বলো, তুমি আমার কাছে কি চাও? আমি একটি সন্তান চাই। যদি তুমি তা আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে বিশাল একটি দিঘি উপহার দেব, যাতে তুমি নিশ্চিন্তে বাস করতে পারবে, যেটাতে কেউ তোমাকে বিরক্ত করবে না। আগামী 1 মাসের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার ইচ্ছা পূরণ হয়েছে। দেখতে দেখতে 1 মাস হতে চলল। এর মধ্যে রানীও গর্ভবতী হয়ে উঠল। রাজা ও রানী উভয়ে সীমাহীন খুশি হয়ে মায়াবী মাছকে বিশাল একটি দিঘি উপহার দিল। এরপরে অনেক দিন কেটে যায় এবং রানীর বাচ্চা হওয়ার দিন ঘনিয়ে আসে। রাজার কাবুল নামে একজন সৎ ভাই ছিল। তার স্ত্রী তুরিন একদিন তাকে বলে, শুনছো, রানীর কিছুদিনের মধ্যে সন্তান হতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, সেটা আশা ছিল আমাদের সন্তান ভবিষ্যৎ রাজা হবে। এখন তো মনে হচ্ছে এটা আর সম্ভব না। আমাদের সন্তানকেই ভবিষ্যতে রাজা হতে হবে, এটাই আমি চাই। কিন্তু কিভাবে? আমার একটা পরিকল্পনা আছে এটা নিয়ে, সময় হলে বুঝতে পারবে। এখন আমি ব্যাপারটা গোপন রাখতে চাই, যাতে করে সময় মতো পরিকল্পনা সফল করতে ঝামেলা না হয়। একদিন রানীর প্রসব বেদনা শুরু হয়। দাসী এসে রাজাকে বলে, রাজা মশাই, রানী মায়ের ধাত্রী প্রয়োজন। রানী মার প্রসব বেদনা শুরু হয়েছে। তুমি যাও, সেলিনাকে নিয়ে আসো। এ আমার রাজ্যের সবচাইতে দক্ষ এবং অভিজ্ঞ ধাত্রী। যথাসময়ে ধাত্রী চলে আসে এবং রানীর ঘরে প্রবেশ করে। এদিকে সৎ ভাই কাবুলের বউ রানীর কাছে যায়। রাজা তাকে দেখতে পেয়ে বলে, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। তুমি যাও, রুমে গিয়ে বিশ্রাম করো। কি বলছেন আপনি মহারাজ?
আপনার স্ত্রী সন্তান সম্ভবা, আর আমি থাকবো না তার পাশে, এটা কি করে হয়? আপনজন তো অবশ্যই থাকা উচিত। তাছাড়া রানীরও আমাকে প্রয়োজন হবে, আর অপরিচিত একজন ধাত্রীর কাছে রানীকে রাখা নিরাপদ মনে করছি না আমি। আচ্ছা ঠিক আছে, থাকো তুমি তাহলে। এরপরে রাজা চলে যায়, আর সৎ ভাইয়ের বউ তৎক্ষণাৎ রানীর কামরায় প্রবেশ করে এবং ধাত্রীকে ডেকে আড়ালে নিয়ে বলে, এই নাও 1 থলি স্বর্ণ মুদ্রা, যদি প্রয়োজন হয় তাহলে আরো পাবে। আপনি আমাকে এসব কেন দিচ্ছেন? তোমার কাজ হচ্ছে যা করব তা ভুলে যাবে, মনে করবে যে এটা তুমি দেখোনি, আর এসব কাউকে কখনো বলার চিন্তাও করবে না। আর যদি বলো তাহলে তোমার লাশ চিল শকুনরাও খুঁজে পাবে না কখনো, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এই কাপড়টা নিয়ে যাও, আর বাহিরে প্রহরীর কাছে একটা মৃত সন্তান আছে, সেটা নিয়ে এসো জলদি। ধাত্রী গিয়ে প্রহরীর কাছ থেকে মৃত সন্তানটা লুকিয়ে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর রানী তার সন্তান প্রসব করে। কাবুলের বউ দেখতে পায় রানীর একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। সে কন্যা সন্তানকে একটি কাপড়ে পেঁচিয়ে জল্লাদের কাছে পাঠিয়ে দেয় এবং ধাত্রী সেই মৃত বাচ্চাটি রানীর কাছে রেখে দেয়। যাও, রাজাকে গিয়ে বলো আপনার মৃত সন্তান হয়েছে। এরপরে কাবুলের বউ জল্লাদের কাছে যায়। শুনে রাখো, একে মেরে এমন স্থানে ফেলবে যাতে চিল শকুনেরাও একে খুঁজে না পায়। ঠিক আছে ছোট রানী, কিন্তু এর বিনিময়ে আমার জন্য কি থাকবে? কাবুলের স্ত্রী তার হাতে একটি স্বর্ণর থলি দিয়ে বলে, আশা করি এটা তোমার জন্য যথেষ্ট। এরপরে কাবুলের বউ পুনরায় রানীর কাছে চলে আসে। কিছুক্ষণের মধ্যে রাজা বাচ্চাটিকে দেখতে আসে। আমাদের ভাগ্য খুবই খারাপ মহারাজ, আপনার বাচ্চা জন্ম থেকেই মৃত ছিল। আমাদের অনেক আশা ছিল ভবিষ্যতে আপনার সন্তান আমাদের রাজা কিংবা রানী হবে, কিন্তু আমাদের পোড়া কপাল। এসব কি হলো আমার সাথে? এতদিন পরে সন্তানের মুখ দেখলাম, তাও আবার মরা। রানী, তুমি একটা অপয়া, তুমি চলে যাও আমার রাজ্য থেকে। আমি আর তোমার মুখ দ্বিতীয়বার দেখতে চাই না। রাজা ক্রুদ্ধ হলেন এবং রানীকে বনবাসে পাঠিয়ে দিলেন। অসুস্থ রানীকে রাজার লোকেরা কিছু খাবার দিয়ে গুহায় রেখে গেলেন। এদিকে জল্লাদ বাচ্চাটিকে নিয়ে বনের গভীরে চলে যায় এবং তার জন্য একটি বড় গর্ত খোঁড়ে। গর্ত খোঁড়া শেষ করে সে বাচ্চাটির গলার ওপর বড় তলোয়ার তোলে, কিন্তু বাচ্চাটি তার দিকে টিপ টিপ করে তাকাতে থাকে। জল্লাদ বাচ্চাটির মায়ায় পড়ে যায়। না না, আমার দ্বারা এত সুন্দর নিষ্পাপ একটি বাচ্চাকে হত্যা করা সম্ভব নয়। যদি আমি নিষ্পাপ এই বাচ্চাটিকে খুন করি তাহলে উপরওয়ালা আমাকে কখনোই ক্ষমা করবেন না। এরপরে জল্লাদ বাচ্চাটিকে একটি কাঠুরিয়ার করে ঘরে রেখে আসে। বাচ্চাটিকে তুমি দেখে রেখো, আমি কিছুদিন পর পর এসে বাচ্চাটিকে দেখে যাব। আর এই নাও সোনার 2টি মোহর, আরো প্রয়োজন হলে আমার কাছে চলে এসো। আমি রাজার জল্লাদ। আর শোনো, এই কথাটি যেন কেউ না জানে। আজ থেকে এই বাচ্চাটিকে তুমি তোমার সন্তান বলে পরিচয় দেবে। এটা বলে জল্লাদ কাঠুরিয়ার কাছে বাচ্চাটিকে রেখে আসে। কাঠুরিয়ার কোনো সন্তান ছিল না, তাই সে বাচ্চাটিকে খুব আদর যত্ন করে বড় করতে থাকে। সকালে সে যখন কাঠ কাটতে যায় তখন বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে রেখে যায়। আর বাচ্চা ঘুম থেকে জাগতে জাগতে কাঠুরিয়া কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। একদিন কাঠুরিয়া প্রতিদিনের মতো বাচ্চাকে ঘুম পাড়িয়ে কাজে চলে যায়। এমন সময় একটি বাঘ আসে। সে এসে গর্জন করতে থাকে। বাঘের গর্জনের শব্দে বাচ্চাটির ঘুম ভেঙে যায় এবং সে কাঁদতে থাকে। বাচ্চাটার কান্না শুনে বাঘটি বুঝে ফেলে যে কাঠুরিয়ার ঘরে কেউ আছে। বাঘটি এক থাবা দিয়ে দরজাটি ভেঙে ফেলে এবং ঘরে ঢুকে বাচ্চাটিকে নিয়ে বনের মধ্যে চলে যায়। শোকের বাড়ির ভিটেটুকু ছাড়া মাঠের মাঝখানে এক টুকরো চাষের জমি ছিল। অল্প জমি হওয়ার কারণে সেখানে সে কচু চাষ করত। কচু, শাক পাতা সহ কচুরলতি বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। কিন্তু আশেপাশের জমিওয়ালা চাষিরা
সব সময় তার জমিটুকু দখল করার জন্য ওৎ পেতে থাকতো। এই যে করিম ভাই, দেখো দেখো, তোমার ক্ষেতের কচুরলতি বেয়ে বেয়ে আমার জমিতে গিয়েছে। এতে করে তো আমার ফসলের ক্ষতি হচ্ছে, তাই না? আমি তো সবসময় খেয়াল রাখি যেন আমার কচু চাষের ফলে তোমাদের ফসলের কোনো ক্ষতি না হয়, কিন্তু তাও কচুর লতিগুলো বড় হওয়ার কারণে জমি থেকে বেরিয়ে বাইরে চলে যায়। আর তাছাড়াও আমার জমিটা তো বেশ অল্প, বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি, আমাদের জমিটুকু দিয়ে দাও। ওইটুকু জমি রেখে তুমি কি করবে বলো শুনি? কি বলছো ভাই? এইটুকু জমি আছে বলেই তো খেয়ে বেঁচে আছি ভাই, নয়তো না খেয়ে মরতে হবে বউ বাচ্চা নিয়ে। সে তোমার ওই এক কথা। ঠিক আছে, তুমি তোমার জমি চাষ করে খাও গিয়ে। কিন্তু শোনো, আমরা আশেপাশে যখন সবাই চাষ করি, তোমাকেও তাই চাষ করতে হবে, বুঝলে? ধানের সময় ধান, গমের সময় গম, কিন্তু মাঝখানে কচু চাষ করতে দেব না গো। হাসালে তোমরা ভাই। আমার এইটুকু জমিতে কিনা ধান গম চাষ করব? তাতে যা ফসল হবে তা দিয়ে তো কোনো কাজই হবে না গো। আর আর তাছাড়া তোমরা যাই বলো না কেন, আমার জমি, তাই আমি ভালো বুঝবো। আর আমি ভালো জানি কখন কি চাষ করব। তোমাদের মতামত শুনে নিজের পেটে তো নিজে লাথি দিতে পারি না, তাই না? এই কথা বলে করিম চাষি সেখান থেকে চলে আসে। একে তো কিছুতেই ঘায়েল করা যাচ্ছে না, একেবারে কই মাছের প্রাণ গো। হ্যাঁ গো, কখন এলে তুমি? এই তো বউ, কিছুক্ষণ হলো এলাম। বলছি বউ, তোমার রান্না কি হয়েছে? এক্ষুনি কিছু খেতে দাও তো আমায়, খিদে পেট একেবারে চোচো করছে গো। কি আর রান্না, ওই তো নিজেদের ক্ষেতের কচু শাকই রান্না করেছি। এখন যাও তুমি, হাত মুখ ধুয়ে আসো, খেতে দিচ্ছি আমি। ঠিক আছে বউ। এরপর করিম হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে খেতে বসে। বাবা বাবা, আমার রোজ এই কচু আর কচুর লতি দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। তুমি চাই না বাবা? আমার না চিংড়ি মাছ খুব পছন্দ। তাহলে তুমি কেন বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনো না? সত্যি তো, চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতেও মজা। কতদিন হলো তা চোখেও দেখি না। তোমরা এসব বলো না বউ, তোমাদের মুখে এসব শুনে নিজেকে অপরাধী মনে হয়। বাজারে যা চিংড়ির দাম, চিংড়ি মাছ কিনতে গেলে যে সারা মাসের চাল কিনতেও পারবো না গো। ঠিক আছে বাবা, তুমি যেদিন পারো সেদিনই নিয়ে আসো। এখন না হয় আমরা শুধু শুধু কচুরলতি দিয়ে খেলাম। এরপর তারা খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। রাতে ভীষণ ঝড় বৃষ্টিও শুরু হয়। পরদিন সব কৃষকেরা তাদের জমির নাজেহাল অবস্থা দেখে হাই হুতাশ করতে থাকে। হায় 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 হায়, এই অসময় ঝড় বৃষ্টি এসে আমার পাকা ধানগুলোর কি সর্বনাশ করে দিয়ে গেল গো। এখন কি করব আমরা? শুধু কি তোমার, আমার জমিরও তো একই অবস্থা। তখনই করিম সেখানে চলে আসে। কি হয়েছেটা কি? তোমরা সবাই এখানে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে দেখতে পাচ্ছ না? চোখের মাথা খেয়েছো নাকি? কাল রাতের ঝড় বৃষ্টিতে আমাদের পাকা ধানগুলোর সব নষ্ট হয়ে গেছে। আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে এ কি, আমার কচু খেতে এত পানি জমলো কি করে? কারো জমিতেই তো এমন পানি জমেনি। ও, বুঝেছি বুঝেছি, সবার জমিতে যেন কচুরলতি ছড়িয়ে না যায়, তাই তো আমি মাটি দিয়ে উঁচু করে আমার জমির চারপাশে ঘিরে দিয়ে রেখেছিলাম। তাই তো এখানকার জমা পানি গড়িয়ে যেতে পারেনি। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! কচু গাছগুলো যে পানিতে ডুবে গেল আমার। এই তোরা দেখ দেখ, আমাদের তো শুধু ফসল নষ্ট হয়ে গিয়েছে, আর এই পুরো করিমের ফসলের জমিতে পুকুর হয়ে গেছে। বেশ হয়েছে, এতটুকু জমি পানি তো জমবেই। কতবার বলেছিলাম আমাদেরকে দিয়ে দিতে জমিটুকু। এবার হলো তো, বেটা বুঝবি ঠেলা।
আমরাও ওর জমির পানি কিছুতেই আমাদের জমিতে গড়াতে দেব না। সি সি, তোমরা কেমন মানুষ গো ভাই, নিজেরাও বিপদে পড়ে মানুষের বিপদে মর্ম বোঝো না। অন্যের বিপদে কোথায় তাকে সাহায্য করবে তা না করে আরো তাকে বিপদে ফেলতে চাইছো। এত কিছু বুঝি না, এমনিতেই যে আমাদের বৃষ্টির পানিতে ফসলের ক্ষতি হওয়ার জাত হয়ে গেছে, এবার যেন তোমার জমি থেকে পানি কিছুতেই আমার জমিতে না যায়, এই আমরা বলে দিলুম। এরপর লোকগুলো সেখান থেকে চলে যায় আর করিম সেখানে হতাশ হয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে তার কচু ক্ষেতের জমা পানিতে কিছু একটা ভেসে বেড়াচ্ছে। এ এ কি, এগুলো কি ভেসে বেড়াচ্ছে? পোকামাকড়ের মতো? কোনো পানির পোকা নাকি? দেখি তো। আরে না না, এ তো চিংড়ি মাছ। আর মনে হচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ আছে এখানে। হায় হায় বিধাতা, আমার কচু ক্ষেত বাসিয়ে দিয়ে তুমি চিংড়ি মাছ উপহার দিয়েছো। ঠিক আছে, আমি না হয় চিংড়ি মাছগুলো বাড়িতে নিয়ে যাই। এত কষ্টের উপার্জনে মাঝে মধ্যে বউ বাচ্চার শখের চিংড়ি মাছ রেখে রেখে খাওয়াতে পারবো। এরপর করিম তার কচু ক্ষেত থেকে কিছু চিংড়ি মাছ তার বাড়িতে নিয়ে আসে এবং সে তার বউকে সব কথা খুলে বলে। সবই তো শুনলে বউ, এখন বিধাতায় ভালো জানে কি করবে। আমি তো পানি জমা জমিতে কি করে কচু চাষ করব। এখন মেয়েকে এই চিংড়িগুলো রান্না করে দাও। মেয়েটা আমার কতদিন যাবত চিংড়ি খেতে চেয়েছে। ঠিক আছে, সে না হয় করে দিচ্ছি, কিন্তু তুমি আগে আমায় এটা বলো তো, তুমি কি আমাদের কচু খেতে সব চিংড়ি ধরে নিয়ে এসেছো? না বউ, সব মাছ চাইলে কি আর একসাথে ধরা সম্ভব? আর তাছাড়া ওখানে ওখানে অনেক মাছ আছে বলে মনে হচ্ছে আমার। ও বাহ, তাহলে তো ভালোই হলো। কি ভালো হলো বউ? তুমি তো বলেছো আমাদের কচু খেতে অনেক পানি জমে আছে, আর সেই পানি কেউ কারো জমিতে গড়াতেও দিচ্ছে না। তাহলে তাহলে আর কি করার, তুমি বরং ওখানেই চিংড়ি চাষ করো। আর উপরওয়ালার ইচ্ছায় চিংড়ি মাছগুলো নিজে থেকেই ধরা দিয়েছে, তাই আমাদের উচিত কচু খেতে চিংড়ি চাষ করার। আর বাজারে যা চিংড়ির দাম, একবার চিংড়ি চাষ করতে পারলে তো আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। বউ, কথাটা তো মন্দ বলনি। আমি কাল থেকে কচু খেতে চিংড়ি চাষের কাজ শুরু করে দেব, আর কিভাবে ভালো চিংড়ি চাষ করা যায় সেই কাজে লেগে যাব। এরপর করিম তার কচু ক্ষেতের চিংড়ি মাছগুলোকে খুব যত্নের সাহায্যে চাষ করতে শুরু করে। দেখতে দেখতে তার চিংড়িগুলো অনেক বড় হয়ে যায় এবং বড় চিংড়ি থেকে আরো নতুন চিংড়িও জন্মায়। এরপর করিম রোজ অল্প অল্প করে কিছু চিংড়ি নিয়ে বাজারে বেচতে থাকে। করিম, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কি সুন্দর করে তোমার ওইটুকু জমিতে কচু আর চিংড়ি চাষ করতেছো। হ্যাঁ ভাই, উপরওয়ালা চাইলে সবই সম্ভব। দেখ ভাই দেখ, আমাদের নাকের ডগা দিয়ে করিম কিভাবে কচু খেতে চিংড়ি মাছ চাষ করে বড়লোক হয়ে যাচ্ছে, আর আমরা কিচ্ছুটি করতে পারছি না রে। না, এভাবে চলতে দিলে তো হবে না, ওকে যে করে হোক দমাতে হবে, নয়তো ওইটুকু জমির মালিক হয়ে ও বড়লোক হয়ে যাবে, আর আমাদের এত এত জমি থাকতেও আঙ্গুল চুষতে হবে। পেয়েছি উপায়, আমরা মোড়লার কাছে যাব, আর তার কাছে গিয়ে এ নিয়ে বিনিয়ে মিথ্যে করিমের নামে নালিশ জানাবো, আর বলবো করিমের জমির পানির কারণে আমাদের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা কিছুতেই মাঠের জমিতে ওকে চিংড়ি চাষ করতে দেব না কো। ঠিক বলেছিস ভাই, তাই চলো, তারপর ওই করিম বেটাকে আচ্ছা মজা দেখানো যাবে। এরপর কৃষক লোক দুটি মোড়লের বাড়িতে যায় এবং তারা করিমের নামে ইনিয়ে বিনিয়ে মিথ্যে নালিশ করতে থাকে। সব শুনে মোড়ল মশাই করিমকে তার বাড়িতে ডেকে পাঠায়। ও রাজা বলছে তা সব মিথ্যে কথা মোড়ল মশাই। আমার অল্প জমি বলে ওরা সব সময় চাইতো যেন আমি আমার জমিতে চাষ করতে না পারি। সব মিথ্যে মানে? তুমি কি বলতে চাও তোমার মাটির জমিতে চিংড়ি চাষ করনি? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেখানে চিংড়ি চাষ করেছি, কিন্তু তার জন্য অন্যদের জমিতে তো কোনো ক্ষতি হয়নি।
আমি আমার জমির চারপাশে মাটি দিয়ে উঁচু করে বাঁধ বেঁধে রেখেছি, যেন কারো জমিতে পানি না যায়। তোমরা চুপ করে আছো কেন? যা করিম চাষি বলছে তা কি সত্যি? ইয়ে ইয়ে মানে মানে মোরল মশাই, আপনি কারো কথা না শুনে দয়া করে আমার জমিতে যদি একটাবার আসতেন, সেখানে গেলেই দেখতে পাবেন কে মিথ্যে আর কে সত্য। ঠিক আছে, তাই চল দেখিনি। এরপর মোড়ল মশাই করিম ও দুই চাষিকে সাথে নিয়ে তাদের জমিতে যায়। এই দেখুন মোরল মশাই, আপনি নিজের চোখে দেখুন, এখানে আমার জমির পানির জন্য কারো কি ক্ষতি হয়েছে? কই না তো, তেমন কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ মোরল মশাই, আর তাছাড়া যখন বৃষ্টির পানি জমে আমার জমির কচুগুলো সব ডুবে গিয়েছিল, তখন এরা কেউ আমার জমির পানি দূর করতে সাহায্য করেনি। উল্টো বলেছিল আমার জমির পানি যেন ওদের জমিতে না ফেলি। তখন আমি জমির এত পানি দিয়ে কি করতাম বলুন তো? তাই তো আমি এখানে চিংড়ি চাষের উপায়টা বের করেছি। আরে বাহ, তুমি তো খুব ভালো কাজ করেছো করিম। আর এরা তো দেখছি তোমাকে পদে পদে বিপদে ফেলতে চেয়েছিল। এই যে শুনে রেখো তোমরা, আর কোনোদিন যদি দেখি করিমকে বিপদে ফেলতে চেয়েছো, তোমাদের আর শান্তি ভোগ করতে হবে না কিন্তু। না না মোরল মশাই, আমরা আর কখনোই করব না মোরল মশাই। ঠিক আছে, তাই যেন হয়। করিম শোনো, ওরা তোমাকে আরো কোনো ক্ষতি করতে চাইলে তুমি গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, কেমন? করিম, তুমি এখন নিশ্চিন্তে তোমার জমিতে কচু আর চিংড়ি চাষ করে যাও। ঠিক আছে মোরল মশাই। এরপর মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। তারপর থেকে করিমকে তার কচু খেতে চিংড়ি চাষ করতে বাধা দিতে পারেনি। করিমও দিব্যি তার কচু খেতে চিংড়ি চাষ করে ভালোভাবে জীবনযাপন করতে থাকে।